2009 সালে তৎকালীন ভারতীয় উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কুয়েত সফরের দীর্ঘ 15 বছর পর কুয়েতের আমন্ত্রণে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পৌঁছলেন কুয়েতে। বিগত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির সাথে ভারতের সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। আমরা যদি 1970 বা 80-র দশক দেখি, সেই সময় অন্যান্য মুসলিম দেশগুলির সাথে সাথে আরব দেশগুলিও সবসময় পাকিস্তানের পক্ষে কথা বলতো। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষেই ভোট দিত। সব মিলিয়ে ভারতের সাথে সম্পর্ক অতটা উন্নত ছিল না। কিন্তু 1991 সালে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী শ্রী মনমোহন সিংয়ের মস্তিষ্কপ্রসূত এলপিজি সংস্কার অর্থাৎ ভারতবর্ষ উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন নীতি গ্রহণ করেছিল, যার ফলশ্রুতিস্বরূপ ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছিল। আর অর্থনীতি বৃদ্ধির ফলে ভারতে জ্বালানির চাহিদাও অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে আরবের তেলের দেশগুলোর কাছে ভারতের বাজার লোভনীয় হয়ে উঠতে থাকে এবং ভারতের সাথে সম্পর্ক ধীরে ধীরে মজবুত হতে থাকে। তবে সৌদি আরব, ইউএই, ওমান ইত্যাদি আরব দেশগুলির সাথে ভারতের প্রশাসনিক স্তরে দ্বিপাক্ষিক চুক্তি হলেও এখনও পর্যন্ত কুয়েতের সঙ্গে ভারতের কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয়নি। সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণের পর থেকে বেশ কয়েকটি বছর কুয়েতের সাথে ভারতের বৈদেশিক নীতি ঠান্ডা ঘরে চলে গিয়েছিল। আসলে 1990 সালে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন যখন হঠাৎ করে 1 লক্ষ ইরাকি সৈন্য ও 700টি ট্যাঙ্ক নিয়ে কুয়েতে আক্রমণ করে বসে, তখন আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন সহ সারা বিশ্ব নিন্দা করলেও ভারত এই আক্রমণের কোনো নিন্দা করেনি, যে কারণে ভারত কুয়েত সম্পর্কে কয়েকটি বছর মরচে পড়েছিল। যদিও সেই ক্ষেত্রে ভারতের চুপ করে থাকা ছাড়া কিছুই করণীয় ছিল না, কারণ সাদ্দাম হোসেন কুয়েতে আক্রমণের সময় 1,70,000 ভারতীয় কুয়েতে আটকে পড়েছিল। তাই ভারত সাদ্দামকে চটালে ভারতীয়দের উদ্ধার করা সম্ভব হতো না। সাদ্দাম হোসেনকে রাজি করিয়ে 1,70,000 ভারতীয়কে ওই সময় এয়ারলিফট করে ফিরিয়ে আনা হয়েছিল। তাই সাদ্দামের কুয়েত আক্রমণে ভারতের মর্যাদাপূর্ণ নীরবতা বজায় রাখা ছাড়া কোনো উপায় ছিল না। তবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের বিদেশ নীতিতে আমূল পরিবর্তন আসে এবং গালফ দেশগুলির সাথে সম্পর্ক আরও মজবুত হয়। তাই নরেন্দ্র মোদীর 2 দিনের ঐতিহাসিক কুয়েত সফর যথেষ্টই প্রাসঙ্গিক ভারতের অর্থনীতির জন্য। আজকে আমরা আলোচনা করব পাকিস্তানকে কোণঠাসা করতে কেন কুয়েত সফর গুরুত্বপূর্ণ, 2 দেশের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এবং ভারতের অর্থনীতিতে কুয়েত কিভাবে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। 1981 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 43 বছর পর নরেন্দ্র মোদী দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী যে কুয়েত সফরে গেলেন। নরেন্দ্র মোদী সমস্ত গালফ দেশ সফর করলেও শুধুমাত্র কুয়েত সফরই বাকি ছিল। তাই এবার কুয়েতের সাথেও সম্পর্ক আরও মজবুত করার দিকে পা বাড়িয়েছে ভারত। আকৃতিতে কুয়েত মাত্র 17,818 স্কোয়ার কিলোমিটার, যা ভারতের মিজোরাম রাজ্য থেকেও ছোট। কিন্তু কুয়েত বিশ্বের একটি ধনীতম দেশ। দেশটির জনসংখ্যা মাত্র 49,80,000। কুয়েতের মোট জনসংখ্যার 21% ভারতীয়। কুয়েতে ব্যবসা থেকে শুরু করে স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, নির্মাণ কাজ সব ক্ষেত্রেই ভারতীয়দের উপস্থিতি চোখে পড়ার মতো। কুয়েত থেকে ভারতের মোট চাহিদার 3% ক্রুড অয়েল আমদানি করা হয়। 2023-24 সালে দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $10.47 বিলিয়ন, যার মধ্যে ভারত রপ্তানি করেছিল $2 বিলিয়ন। যদিও এক্ষেত্রে ভারতের বাণিজ্যিক ঘাটতি আছে, কারণ কুয়েত থেকে ভারত বেশি জিনিস আনে। তবুও বিগত বছরগুলির থেকে ভারতের রপ্তানি 2024 সালে অনেকটাই বেড়েছে। কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি গত বছরে $10 বিলিয়ন ভারতে বিনিয়োগ করেছে। এবার দেখি কুয়েত সহ আরব বিশ্বের সাথে ভারতের সম্পর্ক মজবুত হলে কিভাবে পাকিস্তান আরও কোণঠাসা হবে। আরব দেশগুলির কাছে অনেক পয়সা রয়েছে, আর পাকিস্তান মুসলিম সেন্টিমেন্ট কাজে লাগিয়ে এই আরব দেশগুলির থেকে অনেক টাকা সাহায্যস্বরূপ ভিক্ষা করে আনতো, আর সেই টাকা ভারতের বিরুদ্ধে আতঙ্কবাদী প্রসারে কাজে লাগাতো। আর ভারতের সাথে যে কোনো দেশের দ্বিপাক্ষিক চুক্তিতে আতঙ্কবাদ নির্মূল করার পয়েন্টটা এজেন্ডাতে থাকেই। যেহেতু সৌদি আরব বা ইউএইর সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, তাই আপনারা দেখেছেন বিগত দিনে সৌদি আরব বা ইউএই থেকে পাকিস্তানকে সাহায্যের পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তাই আশা করা যাচ্ছে কুয়েতের সাথে সম্পর্ক উন্নতিতে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে পারবে ভারত। এবার দেখি 2 দেশের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। যেহেতু ভারত তেলের বিকল্প হিসাবে রিনিউয়েবল জ্বালানির দিকে ঝুঁকছে, তাই এই বিভাগে 2 দেশের পারস্পরিক সহযোগিতা এই সফরের প্রধান বিষয়।
পাশাপাশি মেক ইন ইন্ডিয়া পণ্য, বিশেষত অটোমোবাইল, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি, টেলিকম সেক্টরকে কুয়েতের বাজারে আরও বেশি করে প্রমোট করা হবে। এছাড়া ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্য, প্রযুক্তি, ডিজিটাল, উদ্ভাবন ও টেক্সটাইল খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চুক্তি হতে পারে। মোদিজি কুয়েতে আরব উপসাগরীয় কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি ফিফা সভাপতির সাথে সাক্ষাৎ করে। আরব দেশগুলির ফুটবল পরিকাঠামো বিগত কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে, তাই ভারতীয় ফুটবলের উন্নতির ক্ষেত্রে আরব ফুটবল সংস্থার সাথে চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। কুয়েতে ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির আরও বিস্তার করার বিষয়েও আলোচনা হবে। 2024 সালের এপ্রিল মাসে কুয়েতে হিন্দি রেডিও প্রোগ্রাম শুরু হয়েছে। আর কয়েকদিন আগে দুইজন কুয়েতি নাগরিক রামায়ণ ও মহাভারত আরবি ভাষায় প্রকাশ করেন, যাদের সাথে মোদিজি সাক্ষাৎও করেছেন। এবার আসি প্রধানমন্ত্রীর কুয়েত সফর ভারতীয় অর্থনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদির এই সময় কুয়েত সফরের প্রধান কারণ কুয়েত বর্তমানে জিসিসি এর প্রেসিডেন্ট। জিসিসি হল গালফ কোঅপারেশন কাউন্সিল। সৌদি আরব, বাহরিন, ইউএই, ওমান, কাতার ইত্যাদি ধনী দেশগুলিকে নিয়ে এই সংগঠন তৈরি হয়েছে। ফলে কুয়েতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে বাকি জিসিসি গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ভারতের বাণিজ্য প্রসার সহ ভূ রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতে অনেক সুবিধা হবে। মোদিজির কুয়েত সফরের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রেমিটেন্স। রেমিটেন্স হলো সেই টাকা যা বিদেশে থাকা ভারতীয়রা ভারতে তাদের পরিবারকে পাঠায়। সম্প্রতি কুয়েত ঘোষণা করেছে তারা নতুন কুয়েত তৈরি করবে, অর্থাৎ কুয়েত নিজেকে আরও উন্নত করতে চাইছে, যে কারণে তারা নিজেদের পরিকাঠামো অনেক উন্নত ও বিস্তার করবে। আর ভারত এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে। প্রধানমন্ত্রী মোদি কুয়েতে হালা মোদি নামক একটি অনুষ্ঠান থেকে কুয়েতকে জানিয়েছে ভারতের কাছে দক্ষতা আছে, টেকনোলজি আছে, ম্যান পাওয়ার আছে নতুন কুয়েত তৈরিতে, যা আপনাদের সাহায্য করতে পারে। আপনারা শুনেছেন এই বছর ভারত রেকর্ড সংখ্যক রেমিটেন্স উপার্জন করেছে, যার পরিমাণ 129 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের 2024 সালে মোট জিডিপির পরিমাণ ছিল 455 বিলিয়ন মার্কিন ডলার আর পাকিস্তানের 375 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে অনুমান করতে পারছেন রেমিটেন্স ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করব ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। পরবর্তীতে এই দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি সংক্রান্ত আরও যদি কোনো নতুন তথ্য উঠে আসে, আমি আপনাদের সাথে শেয়ার করব। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।